প্রজাতন্ত্র দিবসের আগে কিন্তু এবার সীমান্তে গুলি চললো এবং শুধু তাই নয়, গত দুদিন ধরে যে ছবিটা অন্তত প্রকাশ্যে আসছে, ফের বলা যায় পাকিস্তানে উস্কানি শুরু হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক ড্রোন ভারতের আকাশ সীমায় ঘুরঘুর করছে। একবার ছবি দেখাবো, গত কাল অন্তত এগুলো নজরে এসেছে ভারতীয় সেনার এবং তাতেই যে ছবি, কারণ এগুলো সেনাবাহিনী পাক ড্রোন হিসেবে তারা বলছে। ড্রোনগুলি দেখতে পেয়ে গুলি চালিয়েছে কর্তব্যরত সেনাবাহিনী। রাজৌরি জেলার নৌসেরা সেক্টর পাকিস্তানি ড্রোনের দেখা মিলেছে। সঞ্চারী, একেবারে জম্মু কাশ্মীরে পাক সীমান্তে সন্দেহজনক ড্রোন এবং এবার ভারতে ঢুকিয়ে রীতিমতো কি ক্ষতি করতে চাইছে আবারও পাকিস্তান? উঠছে সেই প্রশ্ন, কারণ রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে পাকিস্তানি ড্রোনের দেখা মিলল। রাজৌরি পুঞ্চ জেলার এলওসি বরাবর আকাশে আলোর ঝলকানি দেখা যায়, কাছেই ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত এবং রবিবার এলওসি বরাবর বেশ কয়েকটি সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। এবং জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ড্রোন রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে এই ড্রোনগুলির নজরে এসে ড্রোনগুলি সীমান্তের ওপার থেকে ভারতের প্রবেশ, কমসে কম 5টা ড্রোনকে চিহ্নিত করা গিয়েছে। সঞ্চারী, ড্রোন লক্ষ্য করে সেনার গুলিবর্ষণ হয়েছে এবং শুধু তাই নয়, সিন্দুর অপারেশন আমাদের মনে আছে, আর সিন্দুর অপারেশনের পর অন্তত আবারও এই পাক ড্রোনগুলি ভারতীয় আকাশ সীমায় কি করছে, কেন এই ড্রোনগুলো এলো, উদ্দেশ্য কি ছিল, সবটাই অন্তত এবং গত কয়েকদিন ধরে উপত্যকার দিকেও বিশেষ করে নজর রয়েছে। চলো আমরা একটু যাওয়ার চেষ্টা করি জিরো আওয়ারে, আলোচনা পর্ব সারবো এই গোটা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী রয়েছেন। কর্নেল চৌধুরী, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। এবং গতকাল এই যে এতগুলো পাকিস্তানি ড্রোন ভারতীয় আকাশ সীমায় ঘুরঘুর করছিল এবং এদের দেখা গেল সেনা দাবি করছে পাক ড্রোন, কিন্তু কোন মতলবে পাকিস্তানি এই ড্রোনগুলোকে পাঠালো, কি মনে হচ্ছে গোটা বিষয়? দেখুন, বেসিক্যালি এই যেখানে লাইন অফ কন্ট্রোল থাকে সেখানে এই আনম্যান্ড এরিয়াল সিস্টেম অথবা ড্রোন আপনারা যেটাই বলেন, সেটা জেনারেলি আমাদের ট্রুপ মুভমেন্ট, ট্রুপ ডিপ্লয়েশন কিভাবে ট্রুপ ডিপ্লয় হয়ে আছে অথবা ট্রুপ মুভমেন্ট কিভাবে ওই লাইন অফ কন্ট্রোলে হচ্ছে, অথবা কোনো অ্যাডিশনাল ফোর্স মুভ করছে কিনা সেটা দেখার জন্যে, অথবা যে ওদের তরফ থেকে কোনো মুভমেন্ট হবে, অথবা ওদের যেটা ব্যাট বর্ডার অ্যাকশন টিম যেখানে মাঝে মাঝে লাইন অফ কন্ট্রোল ক্রস করে যেটা আমাদের তরফে ঢুকে পড়ে, যেটা একটা লাইন অফ কন্ট্রোল ইজ এন ইমাজিনারি লাইন, সেটা ক্রস করে ঢোকে, সেটা দেখে যে আমাদের ট্রুপ ডিপ্লয়মেন্ট কোথায় আছে, কোথায় গ্যাপ ইন ডিপ্লয়মেন্ট আছে, সেখান দিয়ে ওরা ইনক্লুড করতে পারবে কিনা, অথবা আমাদের পেট্রোলিং কত স্ট্রং চলছে কিনা, এই সমস্ত জিনিসটা লক্ষ্য এবং গতিবিধি দেখার জন্যেই এই ড্রোনগুলো আনম্যান্ড এয়ার সিস্টেম এরা ইউজ করে। তবে গতকাল আমরা যেটা জানি, রাজৌরি নৌসেরা সেক্টরে যেটা আনম্যান্ড এয়ার সিস্টেম ওরা ইউজ করেছিল, সেটা বিফল হয়েছে। 5টা থেকে 6খানা ইউএস সিস্টেম এসছে, তার কাউন্টার ইউএস সিস্টেম কিন্তু ভারত সঙ্গে সঙ্গে সেটাকে ইউজ করেছে এবং কিছু ড্রোনকে ফেলে দেওয়া হয় এবং কিছু ড্রোন ফিরে যায়, ওদের তরফে ফিরে। কর্নেল চৌধুরী, এখানে একটা প্রশ্ন রাখি, তা হচ্ছে যে আমরা জানি পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে সীমান্ত এলাকা মোটামুটিভাবে বেশ অশান্ত, খুব সেন্সিটিভ জোন হয়ে রয়েছে। সেই জায়গা থেকে এতগুলো ড্রোন যখন ভারত সীমান্তে ঢুকে এলো, সেক্ষেত্রে তা মানে সেনাবাহিনীর নজরে পড়লো না, বা সেক্ষেত্রে তা প্রতিরোধ করা গেল না? কেন গেল না? না, একবারই প্রতিরোধ করা গেছে। সেনাবাহিনী চোখে পড়েছে বলে, সেনাবাহিনী চোখে পড়েছে বলে আপনারা আজকে টিভিতে দেখাচ্ছেন, আজকে পুরো ভারতের খবর গেছে এবং সেনাবাহিনী তৎপর বলেই লাইন অফ কন্ট্রোল নৌসেরা রাজৌরি পুঞ্চ সেক্টর, আমি পুঞ্চ সেক্টরে দীর্ঘদিন ছিলাম, তো যারা এই সেক্টরটা জানে, ইট ইজ অ্যাবসলিউটলি সেনসিটিভ সেক্টর, ঘন জঙ্গল, নদ নদীর পর্বত্য এলাকা, 1 মিটারের মধ্যে যদি অন্ধকারে মানুষ আপনার পাশ দিয়ে চলে যায় আপনি বুঝতেও পারবেন না। সেই জায়গায় ইন্ডিয়ান আর্মি করে এবং বিশেষ করে এই সময়ে যখন ক্লাইমেটও আপনার সাথে নেই, সেখানে বরফ পড়েছে, সেখানে আপনার সাথে নেই এবং এই ঘন জঙ্গলের মধ্যে তারা অপারেট করে এবং আনম্যান্ড এয়ার সিস্টেম সঙ্গে সঙ্গে, এটা আনম্যান্ড এয়ার সিস্টেম শুধু হিউম্যান ইন্টেলিজেন্স অথবা মানুষের চোখে দেখে না, দেয়ার আর আদার সিস্টেমস অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল, যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে ইউএস আনম্যান্ড এয়ার সিস্টেম অথবা আপনারা যেটাকে ড্রোন বলছেন, সেটা বিভিন্ন জায়গায় তারা ইনক্লুড করছে কোনটা ফো অথবা কোনটা ফ্রেন্ড, মানে কোন ড্রোন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সেটাও আমাদের বোঝার একটা সিস্টেম আছে।
বর্ডার ইন্টিগ্রেটেড সিস্টেম, বিভিন্ন সেন্সার্স লাগানো আছে বর্ডারে। যখনই কোনো ইন্ট্রুশন হয় বর্ডারে, সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি, এবং জানার সঙ্গে সঙ্গে আপনি যেমন বলছেন পুরো ভারতবর্ষ বলতে 5টা ড্রোন এসেছিল, 5টা থেকে 6টা ড্রোন ইনক্লুড করেছিল। এবং আমরা জানি নর্দার্ন কমান্ডের পিআরও অলরেডি বলেছে যে 5খানা ড্রোন এসেছিল, এবং সেই তার মধ্যে 3টে ড্রোনকে ভেঙে নামানো হয় এবং 3টে ড্রোন আবার ফিরে যায়। তো ইন্ডিয়ান আর্মি তৎপর, ইন্ডিয়ান আর্মি অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল পুঞ্চ, রাজৌরি, নৌশেরা সেক্টরে দেখো যখনই ইনট্রুশন হয়েছে, যখনই ইনফিল্ট্রেশন হয়েছে, এটা যদি গ্রাউন্ডে হয় অথবা এয়ারে হয়, এটাকে তৎপর, মানে এইটাকে কোনো ভাবার। কর্নেল চৌধুরী, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করি, কারণ এই যে পুঞ্চ, রাজৌরি, নৌশেরা সেক্টর, এই যে এত গুরুত্বপূর্ণ এই সেক্টরগুলো আমরা দেখেছি সবসময় একটা কিন্তু যে ঘটনাগুলো ঘটে অনুপ্রবেশের সব থেকে বেশি আশঙ্কার জায়গা এই সেক্টরগুলো দিয়ে থাকে। এই যে এতগুলো ড্রোনকে নামানো গিয়েছে, এখান থেকে আমরা নতুন কোনো তথ্য, মানে 3টে ড্রোনকে নামানো গিয়েছে গুলি করে, এরপর কি ভারতীয় সেনার হাতে নতুন কোনো তথ্য আসবে কি মনে করছেন? দেখুন, এখনো যে নট এ কনফার্ম সোর্স যেটা আমি জানতে পারছি, দিস আর অল চাইনিজ মেড লোকাল ড্রোনস, যেটা পাঠানো হয়েছিল টু চেক আর ডিপ্লয়মেন্ট, বেসিক্যালি ডিপ্লয়মেন্ট, গ্যাপস ইন ডিপ্লয়মেন্ট, যেখানে আমাদের ট্রুপ ডিপ্লয়মেন্ট থাকে, যে সামরিক বাহিনী কোথায় কিভাবে আছে, কোথায় কি পোস্ট আছে, কোথায় ওদের পেট্রোলিং চলছে, কি কি ওয়েপন ডিপ্লয়েড আছে, এই সমস্ত। একইভাবে এই যখন ড্রোন এসেছিল, সেটা কাউন্টার ড্রোন মেজার যেটা বলে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে, সেটা সঙ্গে সঙ্গে লাগিয়ে আজকাল যেহেতু নিউ রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান আর্মি হয়েছে, ইনফেন্ট্রি ব্যাটালিয়নদের কাছেও ড্রোন আছে। সঙ্গে সঙ্গে যখন এটা দেখা গেছে, কাউন্টার মেজার ইনস্টিটিউট করা হয়েছিল এবং কাউন্টার মেজার ড্রোন গেছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে ড্রোন কার গেছে, ড্রোন কে কাউন্টার করেছে, এটা বড় না। যেটা আপনি জিজ্ঞেস করছেন, বড় প্রশ্ন হচ্ছে এর পেছনে কি লুকিয়ে আছে। নিশ্চিতভাবে অপারেশন সিন্দুরের পর এখন যে অবস্থায় ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র আছে, তার আপনি কূটনীতিক রিলেশন বলুন অথবা সামরিক রিলেশনশিপ বলুন, সম্পর্ক বলুন, একদম নিম্ন জায়গায় আছে। যে কোনো সময় একটা স্পার্কের শুধু অপেক্ষা করছে, একটা স্পার্ক আবার দুটো দেশের মধ্যে, যা অপারেশন সিন্দুর দেখেছে, আবার সেটা। কিন্তু কর্নেল চৌধুরী, কোথাও কি আপনি মনে করছেন, কারণ এই যে এতগুলো ড্রোন যেগুলো ভারতীয় আকাশ সীমানায় এসে ঘুরঘুর করলো, চক্কর কাটলো, আবার পাকিস্তানের দিকে চলে গেল, মানে আমি যদি মুভমেন্টটার দিকে একটুখানি নজর রাখি, তাহলে কি এটার কোনো বিশেষ মতলব রয়েছে, নাকি এটা শুধুই পাকিস্তানের দিক থেকে কোনো একটা মহড়া? না, একদম মহড়া না, এটা একবারে এটা রিকগনিশন বলে, রেকি করার জন্য পাঠিয়েছিল যে আমাদের সামরিক বাহিনী কোথায় কোথায় অবস্থিত আছে ওই লাইন অফ কন্ট্রোলে। এটা যারা দর্শকরা দেখছেন, এই ভুল ভ্রান্তি যাবেন না যে এটা এয়ার স্পেস ইনক্লুড করেছিল, এটা লাইন অফ কন্ট্রোলে, নো ম্যানস ল্যান্ড থাকে। আমাদের লাইন অফ কন্ট্রোল, ওদের লাইন অফ কন্ট্রোলের মাঝখানে একটা হিউজ একটা নো ম্যানস ল্যান্ড থাকে। কোনো জায়গায় 100 মিটার থাকে, কোনো জায়গায় 700 মিটার থাকে, কোনো জায়গায় কিলোমিটার প্লাস থাকে। এই এরিয়াটা ওরা যে লাইন অফ কন্ট্রোল, এই যে সেক্টর বলা হচ্ছে রাজৌরি টু নৌশেরা অথবা রাজৌরি টু পুঞ্চ, আপনারা যখন ম্যাপে দেখবেন এই এরিয়াটা বিভিন্ন পোস্ট, সেটা পার্বত্য এরিয়া, কোনো পোস্ট আছে 8000 ফিটে, কোনো আছে 9000 ফিটে, কোনো আছে 10000 ফিটে, কোনো আছে একবারে গ্রাউন্ড লেভেলে, দুটো প্ল্যাটোতে আছে, যেখানে নদী যাচ্ছে, পার্বত্য এলাকা, ঘন জঙ্গল। প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় সামরিক বাহিনী অবস্থান আছে, তাদের পোস্ট আছে, তাছাড়া মাইন লেআউট আছে, তাছাড়া এই যে আপনি বললেন বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম লেড আউট আছে। তো কেউ যদি ভাবে যে আমি ঢুকে যাব আইদার থ্রু এয়ার স্পেস অথবা থ্রু ল্যান্ড, এটা ভুল ভ্রান্তি, এটা ধারণা। তো কোনোটাই ভারতের ভেতরে ঢুকতে পারেনি। এরা এই ছবি তুলে নিয়ে যাবে, এই ড্রোনের মাধ্যমে ওরা ছবি তুলছে যে কোথায় কোথায় আমাদের পোস্ট আছে, ট্রুপ ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে কিনা। এর কমপ্লিট ড্রোন ওড়ানো মানে কি, তার ক্যামেরা আছে। এই ড্রোনটা তো আর কমব্যাট ড্রোন না যে এখানে এসে একটা বিস্ফোরণ করবে অথবা বিস্ফোরকে নিয়ে ড্রোনটা আসবে। এরা বেসিক্যালি একটা রেকি করতে, তার ক্যামেরা আছে, কমপ্লিট ছবিটা লাইভ টাইম রিয়েল টাইম ইনফো, যখন এই উঠছে পাকিস্তানে যারা ওড়াচ্ছে তারা ছবি পাবে। একইভাবে ভারতও তাই, এমন না ভারত এই একই জিনিস করছে না, নিশ্চিতভাবে করছে। হ্যাঁ, গণমাধ্যমে আসছে না, রিয়েল টাইম ইনফরমেশন মিডিয়ায় আসছে, কিন্তু ভারত যে ওদের যেভাবে অবস্থান হচ্ছে, ওদের কি ডেভেলপমেন্ট হচ্ছে,
both at the human intelligence, at the ear reconnaissance, প্রত্যেকটা ফটোগ্রাফ কিন্তু আমাদের কাছে আছে। আমরা জানতে পারি ওরা কিভাবে ওদের মুভমেন্ট হচ্ছে, ওরা কি করছে, কোন ইকুইপমেন্ট ওদের আসছে। আপনি যদি ভাবেন এটা একতরফা পাকিস্তান থেকে হচ্ছে, এটা একবারে ভুলভ্রান্তি। ভারতের সার্বভৌমত্ব বাঁচাবার জন্য, ভারতের যে লাইন অফ কন্ট্রোলকে আরো স্ট্রেনথেন করার জন্য ভারত কিন্তু একই অবলম্বন যেগুলো থাকে সেটা অবলম্বন করে, একই পদ্ধতি অবলম্বন করে। আমরাও কিন্তু সজাগ, মানে ভারত এই সম্বন্ধে সজাগ। একদম, ভারতের সেনাবাহিনী সজাগ, সতর্ক। কর্নেল চৌধুরী একটু সঙ্গে থাকার কথা বলি একেবারে। অন্যদিকে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এই ধরনের সন্দেহজনক ড্রোন, এবং কি কারণে পাকিস্তানের এই ড্রোন? আতঙ্কে সীমান্তবর্তী এলাকার মানুষ, খুব স্বাভাবিক এই আতঙ্কের কারণ, এবং কি বলছেন তারা রাখবো আপনাদের সামনে, শুনুন। इंडियन आर्मी है वो सतर्क। पाकिस्तान तो हमेशा ही करता रहता है, कुछ ना कुछ नापाक हरकतें करते रहता है। कायराना हरकत जो है हमेशा ही पाकिस्तान की तरफ से की जाती है। कुछ दिनों से छोटा मोटा फायर जो है चल रहा था, तो रात को जो है अचानक से ही जो फायरिंग शुरू हुई, तो उसमें हमारी जो भारतीय सेना थी उसने मुंह तोड़ जवाब दिया, और लगभग 7-8 मिनट तक ये फायरिंग रही। आर्मी को बहुत शुक्रिया करना चाहिए, जैसे भी फायरिंग होती है तो मुंह तोड़ जवाब उनको दे देते हैं। पाकिस्तान कभी सुधरने वाला नहीं है। कभी कभी छोटे छोटे बच्चे भी खेलते कूदते रात को भी, तो अचानक फायर कर देता है। फिर भी हम अपनी आर्मी का और प्रधानमंत्री मोदी जी का शुक्रिया अदा करते हैं, जिन्होंने हमें बैंकर दिए हैं। यहाँ पर आपको देख लो, ये भी बैंकर है, सबको बैंकर मिले। यही बहुत है कि जो हम अपनी आर्मी के साथ जीते हैं। कभी भी फायरिंग होती है ना, तो हम घर नहीं छोड़ते, अपने देश के जवानों के साथ खड़े रहते। जैसे ही इनको खबर मिली उसकी और इन्होंने फायरिंग किया है, उसके बाद में उसने भागने की कोशिश की है। अभी आगे की जानकारी तो आर्मी ही बता सकती है कि क्या हुआ उसके ऊपर। बाकी ये है कि हमारी जो इंडियन आर्मी है ये हमेशा सतर्क है, और पाकिस्तान की तरफ से जो भी नापाक हरकत की जाएगी उसका मुंह तोड़ जवाब देते भी हैं और आगे भी देते रहेंगे। এবং যে ছবিটা সামনে আসছে, কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, একটা জিনিস আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছে এই সমস্ত সেক্টরে, একদম নিরীহ গ্রামবাসী, তারা পর্যন্ত বুঝে গেছে যে পাকিস্তান শ্রদ্ধাবান নয়, এটা চলতেই থাকবে। এবার বিষয় হচ্ছে যে এর একটা উদ্দেশ্য ভীষণভাবে, হঠাৎ করে ড্রোনগুলি এলো, হঠাৎ করে ড্রোনগুলি চক্কর কাটলো, আবার পাকিস্তানের দিকে ফেরত গেল। উদ্দেশ্যটা কি? এটাই কি এখন সব থেকে বড় বিষয় হয়ে যাচ্ছে? তাহলে কি কোথাও মাদক পাচার বা অস্ত্র এইভাবে কোনো রকম ভাবে এইগুলো কি এখন একটা কুমতলব পাকিস্তানের? দেখুন, যে মাদক পাচার করে অথবা অস্ত্র, এটা বেশিরভাগটা ইন্টারন্যাশনাল বর্ডার। আপনি পাঞ্জাব সাইডে, ওয়েস্টার্ন বর্ডারে এটা বেশিরভাগ হয়। এখানে লাইন অফ কন্ট্রোলে কোনো সিভিলিয়ান ঢুকতে পারে না, সিভিলিয়ান নেই, পুরোটাই আর্মি কন্ট্রোলে থাকে। তাই এরা যেটা একবারে সিভিল এরিয়ায় এই ড্রোনগুলো আসতে পারবে না। এই জেনারেলি লাইন অফ কন্ট্রোলের আশেপাশে, ধরুন 1 কিলোমিটারের আশেপাশে যেটা নোম্যান্স ল্যান্ড, সেখানে ঘোরাঘুরি করে। আমি আবার বলছি যে এদের মুখ্য একটাই উদ্দেশ্য ছিল ছবি তোলা। সেটা ওরা ছবি তোলে, আমরাও ছবি তুলি। এবং আপনি যদি আরো এটার মধ্যে গভীরে যান, যেটা আমি এই মুহূর্তে বলতে চাইছিলাম না, তবে আপনি 2-3 বার এই প্রশ্ন জিজ্ঞেস করলেন বলে আমি বলছি। ইদানিং যেহেতু হায়ার রেঞ্জ, যেগুলো হায়ার রিচ আছে, যে কাশ্মীর এরিয়ায় যেখানে ধরুন 12,000 16,000 ফুট, অথবা পীর পাঞ্জাল, দক্ষিণ কাশ্মীর, সাউথ কাশ্মীরে এই সময়টা বিশেষ করে টিল মার্চ অব্দি কোনো ইনফিল্ট্রেশন হওয়ার সম্ভব না, কারণ পুরোটা বরফ পড়ে গেছে। এবং যেভাবে ওখানে ধরুন 100 ফিট 150 ফিট বরফ পড়ে, সেই বরফে ওইখান থেকে ক্রস করা সম্ভব। তো যেই জায়গা থেকে ইনফিল্ট্রেশন হতে পারে হচ্ছে পুঞ্চ, রাজৌরি অথবা নওশেরা সেক্টর। এখানে বরফ কম পড়ে, এখানে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, ঘন জঙ্গল। ইনফিল্ট্রেট করা এই সময় জানুয়ারি টু মার্চ এই সময় সম্ভব। আমরা ইতিমধ্যে জানতে পারছি মাসুদ আজহার, জৈশে মোহাম্মদের যে লিডার, অলরেডি একটা ওপেন প্ল্যাটফর্মে কিছুদিন আগে, যেটা আমাদের কাছে এসছে সূত্র মারফত, যে বলছে যে ওদের কাছে 1,000 জন লঞ্চ প্যাডে রেডি আছে, যারা ফিদায়েন অ্যাটাক, যারা মানে নিজেকে উড়িয়ে দিতে চায়। ফিদায়েন অ্যাটাক নিয়ে আজকে আমি এর ওপর কিছু লিখেওছি, যে ফিদায়েন অ্যাটাক কিভাবে হয়। এই লোকগুলোকে, এই যে বলছে যে তারা রেডি আছে যে ভারতবর্ষে গিয়ে ইসলামাইজেশনের জন্য কিভাবে ব্রেন ওয়াশ করতে, তাদের জন্য
ভারতকে এই যে মুক্ত করার জন্য জম্মু কাশ্মীরকে মুক্ত করার জন্য তারা নিজেদের আল্লাহর জন্য উড়িয়ে দিতে পারে, তো এই বক্তব্য রেখেছে। তো এই ইতিমধ্যে একটা ওরা দেখতে চাইছে যে কোথা দিয়ে ইনফিলট্রেশন করানো যায়। জম্মু কাশ্মীরে ডিফিকাল্ট, তো জম্মু রিজিয়ন যেখানে এখনো সেইভাবে বরফ পড়েনি, এখান থেকে ইনফিলট্রেশন এই সময় জানুয়ারি টু ফেব্রুয়ারি হতে পারে। তাছাড়া নেপাল, বাংলাদেশ তো আছেই, আমরা জানি যেখান থেকে ইনফিলট্রেশন হতে পারে। আর এরকম একটা পরিস্থিতির মধ্যেই এখনো পর্যন্ত এবারের অপারেশন চলছে। একেবারে কর্নেল চৌধুরী একটু সঙ্গে থাকার কথা বলি, তার কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবে পাকিস্তান যে কোনোভাবে বদলাবার নয়, তাদের একাধিক মুভমেন্ট এইগুলো কিন্তু সামনে আনছে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সন্দেহজনক ড্রোন এবং কি কারণে পাকিস্তানের এই ড্রোন তা নিয়ে ইতিমধ্যে আতঙ্কে সীমান্তবর্তী যে সমস্ত মানুষজন থাকেন তারা। কিন্তু একটা কথা শর্মিষ্ঠা ভালো লাগলো, এই যাদের বাইট আমরা শুনছিলাম, যাদের বক্তব্য আমরা শুনছিলাম, যে সেখানকার মানুষ এত প্রতিকূলতার মধ্যে থাকার পরেও তাদের মধ্যে একটা অদম্য জোর, তাদের মধ্যে একটা বিশ্বাস যে যাই হয়ে যাক না কেন ভারত বুঝে নেবে। সুতরাং তারা তো কিছু কম ঝড় দেখেনি, তারা দেখেছে সীমান্তে থাকার জন্য তারা বিভিন্ন জটিলতা দেখেছে এবং তার মধ্যে থেকেও তারা খুব ভালো মতো জানে যে পাকিস্তান যে কোনো সময় যে কোনো রকম জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু তার জন্য যে ভারতের তরফ থেকে যে সম্পূর্ণ প্রোটেক্টেড তারা এবং ভারতে থাকার জন্য যে তারা কতটা প্রোটেক্টেড তা ইতিমধ্যেই তারা যেগুলো বললো আমরা শুনলাম, সেই বিষয়টা অন্তত একজন ভারতীয় হিসেবে যথেষ্ট গর্বের। দেখো সঞ্চারী, যে কথাটা হচ্ছে পাকিস্তানকে নিয়ে একটা কথা খুব স্পষ্টভাবে বলা হয় যে বিষধর সাপ আর পাকিস্তানের মধ্যে কতটা তফাৎ আছে, এটা অন্তত দুই দেশের সম্পর্কের এখন যে জায়গায় এসে সেটা বিশেষভাবে স্পষ্ট হয়েছে। তার কারণ সেখানকার মানুষ শুধুমাত্র যে তারা প্রতিকূলতার সঙ্গে লড়ছেন তা নয়, ভারতীয় সেনাবাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা। আমাদের দেশ লড়ে নেবে, শুধু তা নয়, আমরা পেহেলগাঁও হামলার পর দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন জল আর চুক্তি, শান্তি আর রক্ত একসঙ্গে কখনো বইতে পারে না, এবং অবশ্যই মুহূর্তের জবাব ভারত কিন্তু দিয়েছে। এবং শুধুমাত্র একটা প্রত্যুত্তর তাতেই পাকিস্তানের যে অবস্থা হয়েছে, একদিকে সিন্ধু নদ চুক্তি যেভাবে স্থগিত করে দেওয়ার প্রায় রুখা সুখা অবস্থায় পৌঁছে গিয়েছিল পাকিস্তান, কিন্তু পাকিস্তান সেই জায়গাতেই থাকার মতন, তার কারণ তাদের অর্থাৎ কথায় বলে না দুষ্টের ছলের অভাব হয় না। আমাদের সঙ্গে কর্নেল চৌধুরী রয়েছে, সঞ্চারী প্লিজ। একেবারে কর্নেল চৌধুরীর কাছে আসবো। ঠিক যে কথা শর্মিষ্ঠাকে বলছিলাম কর্নেল চৌধুরী, যে এই যে সীমান্তে থাকা মানুষজন তাদের ওপর যে চাপ, তাদের যে আশঙ্কা, তাদের যে আতঙ্ক, সেটা খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি, কিন্তু আজকে তাদের যে সম্পূর্ণরূপে যে আস্থা ভারতীয় সেনাবাহিনীর ওপর এবং সম্পূর্ণরূপে এই নিরাপত্তার ওপর যে আস্থা, যে যাই হয়ে যাক না কেন ভারত লড়ে নেবে, কারণ সম্পূর্ণরূপে পাকিস্তানকে ভরসার কোনো জায়গাই নেই, যে কোনো সময় তারা জটিলতা তৈরি করতে পারে তা আমরা জানি, তার জন্য তারা সবসময় প্রস্তুত। কিন্তু সীমান্তে থাকা এই মানুষগুলো এত প্রোটেক্টেড, তা একজন ভারতীয় হিসেবে যথেষ্ট গর্বের। কর্নেল চৌধুরী, একদম সীমান্তর মানুষ তো নিশ্চিতভাবে একদম কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে। তার থেকে সবচেয়ে বড় হচ্ছে আমাদের 140 কোটি দেশের মানুষ, তারাও সামরিক বাহিনীর পাশে। আপনারা সবাই এন্টায়ার মিডিয়াকে হ্যাটস অফ, আপনারা ইকুয়ালি এই সব এরিয়ায় গিয়ে এই খবরগুলো তুলে আনেন, এই সময় লাইভ রিপোর্টিং করেন। একইভাবে যারা সীমান্তে থাকে, যে লোকগুলোকে আপনারা বারবার আপনাদের টিভি স্ক্রিনে দেখাচ্ছেন, তারাও কিন্তু ভারতের সামরিক বাহিনী যারা আছেন, যারা লড়াই করছে, যারা এই ইনহসপিটেবল টেরেনে লড়াই করছে, বেশ, কর্নেল চৌধুরী আপনাকে একটু বিরত করছি এই কারণে, কারণ আপনি কিছুক্ষণ আগে একটা হুঙ্কারের কথা বলছিলেন, মাসুদের হুঙ্কার। সঞ্চারী আমরা একটু বলি, কারণ এই কথা যখন বলছি, কারণ প্রস্তুত রয়েছে হাজার হাজার জঙ্গি, এবং এই হুঙ্কার দিয়েছেন ভাইরাল অডিও বার্তা মাসুদ হাজারের, এবং যা বলা হচ্ছে উদ্বেগের পরিস্থিতি তো অবশ্যই তৈরি করছে। মাসুদ বলছেন কি, বলছে হাজার হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত। তিনি বলছেন একটা ভাইরাল অডিও বার্তা, যদি আমরা এই ভাইরাল অডিও বার্তাটা পেয়ে থাকি আমরা শোনাতে পারবো মাসুদ আজহার, কিন্তু এই মুহূর্তে আলোচনায় অবশ্যই আমি আসবো, পরবর্তীতে এই অডিও বার্তাটা শোনানোর চেষ্টা করবো। কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটা হুঙ্কার, প্রচুর ফিদায় হামলা বা অ্যাটাকের একটা সম্ভাবনার জায়গা বা হুঁশিয়ারি তারা দিচ্ছে, মাসুদের হুঙ্কার কিভাবে দেখছেন? একদম, এটা এখনো সেরকম ভাবে গণমাধ্যমে আসেনি, এটা আমরা একটা বিশ্বস্ত জায়গা থেকে এটা পেয়েছি। এটা দুদিন আগের ভিডিও, যেখানে মাসুদ আজহার, এই জৈশে মোহাম্মদ, যার ভাগলপুর অপারেশন সিন্দুরে ভারত ঘুরিয়ে দিয়েছিল, সেই একইভাবে সেই মাসুদ আজহার আমার মনে হয় ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এখন একদম পাবলিক ডোমেনে বলেছে প্রায় 1000
ফিদাইন অ্যাটাক, সুইসাইড বম্বার ভারতে যাওয়ার জন্য রেডি আছে। তারা ভারতের জম্মু কাশ্মীরের জন্য যা দরকার, আল্লাহর যা দরকার বলছে সেটাই নাকি তারা করতে পারে। তারা নিজেদের বিস্ফোরণ করে ভারতে বিরাট ক্ষতি পৌঁছতে পারে। বলছে তারা এই আইফোনের জন্য তারা জীবন নেই, তারা এই একটা সুখে স্বচ্ছন্দের জীবনের জন্য তারা নেই, তারা এই জীবন বিসর্জন করতে চায় আল্লাহর জন্য। একেবারে কর্নেল চৌধুরী, একটু আপনাকে সঙ্গে রাখি। এই যে মাসুদ আজহার, তার যে অডিও বার্তা যা ভাইরাল হয়েছে, সেই বার্তাটি একবার সামনে রাখবো, সেটা একবার শোনাবো দর্শকদের। में अल्लाह के वो फिदाई मौजूद हैं जो रात के 3 बजे उठ के सिर्फ अल्लाह से शहादत मांगते हैं। ना ये कहते हैं कि कर्जे उतर जाएं, ना ये कहते हैं कि बीवी मिल जाए, ना ये कहते हैं मकान मिल जाए, ना ये कहते हैं दुकान मिल जाए, ना ये कहते हैं बच्चे फर्मा बरदार बन जाए, ना ये कहते हैं यूरोप का वीजा मिल जाए, ना ये कहते हैं अमेरिका का वीजा मिल जाए, ना ये अल्लाह से गाड़ी मांगते हैं, ना नए तर्ज का मोटरसाइकिल मांगते हैं, ना अल्लाह ताला से आईफोन मांगते हैं। ये अल्लाह से कहते हैं अल्लाह शहादत दे दे हमारा। কর্নেল চৌধুরী রয়েছেন, একেবারে সংক্ষেপে শেষ প্রশ্ন রাখবো কর্নেল চৌধুরী, যে এই মানে এই আত্মঘাতী যে অডাসিটি, এই আত্মঘাতী যে ঔদ্ধত্য, এর কারণ কি? এই অডিও বার্তা শুনছি আমরা। এই আত্মঘাতীর একটি কথা, ভারতের সামনে তারা লড়াই করতে পারবে না। ভারতের সামরিকের পেশি শক্তির সামনে পুরো বিশ্ব দেখেছে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে নতজানু করে তাকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। তাই একটি মাত্র যেটা জানে ওরা, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, পেছন থেকে আঘাত করা, যে ভয়কে এক্সপোর্ট করা। এবং তাকে আপনারা দেখছেন এই মাসুদ আজহার, যাকে IC 814 যদি সবার মনে থাকে, সেই কান্দাহার হাইজ্যাক, তাকে ছাড়া হয়েছিল। এবং আজকে এই সাপ, তারা আরো ছোট ছোট সাপদের তৈরি করেছে, তারা ভারতকে আঘাত করবে, ভারতকে বিখণ্ড করবে, অশান্ত করবে, বিস্ফোরক করবে, ফিদাইন অ্যাটাক, সুইসাইড বম্বারের মতো তারা প্ল্যান করছে। অলরেডি আপনারা সবাই শুনলেন 1000 লোক তৈরি, যারা শাহাদাত মানে কি, তারা আল্লাহর কাছে নিজেকে উড়িয়ে দিয়ে সেই জায়গায় ওরা পৌঁছতে চায়। তো ভারতও প্রস্তুত, ভারতও দেখতে চায় যে এরকম কত লোক শাহাদাত যারা চাইছে, ভারত তাদের সেই জায়গায় পৌঁছে দেবে। তাই ইন্ডিয়ান ট্যুরিজম বলছে, ইন্ডিয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম অন দ্য লাইটার সাইড নিশ্চিতভাবে আহ্বান করছে, আসুন সবচেয়ে তাড়াতাড়ি তার কাছে, যে হুডের কাছে যেতে চায়, 72 হুডের কাছে, আমরা নিশ্চিতভাবে তাকে পাঠিয়ে দেবো। একদমই তাই। কর্নেল চৌধুরী, খুব স্বাভাবিকভাবে একদিকে ভারতের আকাশ সীমানায় যেভাবে পাকিস্তানি ড্রোনের ঘোরাফেরা, সঙ্গে মাসুদের হুঙ্কার, সব ক্ষেত্রে ভারত অন্তত প্রস্তুত রয়েছে। কর্নেল চৌধুরী, অনেক ধন্যবাদ জানাবো সুন্দর আলোচনা ও বিশ্লেষণ তুলে ধরার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী সঞ্চারী। একেবারে 0 আওয়ারের সময় একেবারেই শেষের দিকে, সুতরাং এই সময় 0 আওয়ার শেষ করতে হবে, কিন্তু আপডেটেড সমস্ত খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজে। ধন্যবাদ।